দেখা যাচ্ছে তাহলে। আচ্ছা, আমরা এই লেসন 3-তে আর দুটো টপিক আছে, জাস্ট 15টা মতো স্লাইড, একটু লেসন 4 চলে যাবো আমরা। সো কোয়ালিটি নিয়ে আমরা আলোচনা করবো। কোয়ালিটি যে আমরা যে সবসময় আয়রন ট্রায়াঙ্গেল বলেছি, আয়রন ট্রায়াঙ্গেল কিন্তু আমরা বলছি যে এখানে স্কোপ থাকে, এখানে শিডিউল থাকে, এখানে থাকে হচ্ছে কস্ট, রিসোর্স অথবা বাজেট, ভিতরে থাকে কিন্তু কোয়ালিটি। এই কোয়ালিটি জিনিস আসলে প্রজেক্টের মেইন জিনিস, হ্যাঁ, মেইন থিংস। সো আমরা একদম লাস্ট পাতে আছি কোয়ালিটি। হ্যাঁ, কোয়ালিটিতে মানে আমরা যদি যে প্রোডাক্ট বা সার্ভিস বানাচ্ছি সেটা যদি কোয়ালিটি আমরা না দিই, তাহলে কিন্তু ওটা কোনো সাস্টেনেবল প্রোডাক্ট তৈরি হবে না। হ্যাঁ, সাস্টেনেবল হবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা যে অবজেক্টিভ নিয়ে প্রজেক্ট শুরু করেছি সে অবজেক্টিভ আমরা মিট করতে পারবো না যদি কোয়ালিটি ইনশিওর না করি আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসে। সো কোয়ালিটি বলতে আসলে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে দুটো জিনিসকে বুঝি। হ্যাঁ, একটা হচ্ছে আমরা যে প্রোডাক্ট বা আউটপুট বানাচ্ছি সেই ডেলিভারেবল কোয়ালিটি ইনশিওর করা, কোয়ালিটি এক্সপেকটেশন অনুযায়ী, কমপ্লায়েন্স অনুযায়ী ডেলিভারেবল বা আউটপুট বা প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করা। 2 নম্বর হচ্ছে আমরা এই প্রোডাক্ট তৈরি করতে গিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং আরো রিলেটেড যে প্রসেস গুলো ফলো করছি সেগুলোরও কোয়ালিটি ইনশিওর করতে হবে। তার মানে এই কোয়ালিটির উদ্দেশ্য হচ্ছে যে প্রসেসের যাতে আমরা কোয়ালিটি ইনশিওর করি এবং ডেলিভারেবলের জন্য কোয়ালিটি ইনশিওর করি। এবং আরেকটা প্রসেস রিলেটেড বিষয় আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে হবে, সিআই যেটা আমরা বলি, কন্টিনিউয়াসলি আমাদের প্রসেস গুলোকে এবং কোয়ালিটিকে আরো ইমপ্রুভ করতে হবে। সো দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সো কোয়ালিটিতে আমরা এই কয়েকটি জিনিস নিয়ে আলোচনা করব। সো এখানে দেখেন প্রসেস ম্যাপ মানে হচ্ছে, মানে কোয়ালিটি যদি আমরা করতে চাই, সবার যে ম্যাট্রিক্স টেবিলটা মনে আছে না, ম্যাট্রিক্স টেবিল, এই টেবিলটা আমাদের আমার একটু খোলা লাগবে কারণ এটা খুব ইম্পর্টেন্ট আছে ক্লাসের জন্য। সবাই এই টেবিলটা কি দেখতে পাচ্ছি? টেবিলটা স্যার? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই টেবিলে দেখেন আমরা কিন্তু যে এই টপিকের মধ্যে আছি আসলে, এই যে কোয়ালিটি। সো যদিও আমরা লেসন 3-তে কোয়ালিটি, কিন্তু কোয়ালিটি এনশিওর করার জন্য আসলে 3টা প্রসেস ফলো করতে হয়। হ্যাঁ, সেটা আমি এই পাওয়ার দেখাচ্ছিলাম: প্ল্যান কোয়ালিটি, ম্যানেজ কোয়ালিটি এবং কন্ট্রোল কোয়ালিটি। ঠিক আছে, আমরা এই টপিকটা কভার করতেছি। তো আসলে স্লাইডে যদি আসি, আমরা ব্যাক করি স্লাইডে এবং যদি এটা একটু ডিলিট করে দিই। সো আমরা এখন করতেছি আসলে প্ল্যানিং নিয়ে করতেছি, প্ল্যানটা প্রজেক্ট, তো আমরা প্ল্যান কোয়ালিটি করতেছি। এটা সবাই একটু খেয়াল করেন, এখানে আসলে বোঝানোর জন্য আমি একটু দেখে যাবো, এই হোয়াইট বোর্ডে যাবো, আসলে একটু হোয়াইট বোর্ডে যেতে হবে। আমি একটা, দেখেন একটা সিলিন্ডার রাখলাম, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে সিলিন্ডারের? দেখা যাচ্ছে তাহলে। এখানে ধরেন এই যে আমি ছোট ছোট যেগুলো আঁকতেছি এগুলো হচ্ছে মানে বিভিন্ন ডেলিভার আমরা এক্সিকিউশন করতেছি, হ্যাঁ, কাজ করতেছি। এটাকে আমি বলি হচ্ছে প্রসেস সিলিন্ডার। প্রসেস সিলিন্ডার জাস্ট আমি নাম দিয়েছি আর কি, প্রসেস সিলিন্ডার। সো আমরা যে কাজ করতেছি, এক্সিকিউশন করতেছি কোন একটা প্রজেক্ট থেকে যে জিনিস বানাচ্ছি, আউটপুট বা ডেলিভারেবল, সেটা আসলে শুরুতেই আমাদেরকে প্ল্যান করতে হয় কি 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 কোয়ালিটি ক্রাইটেরিয়া মিট করতে হবে আমাদের ডেলিভারেবলে, এর মধ্যে করার জন্য কি কি কমপ্লায়েন্স এবং কোয়ালিটি ফলো করতে হবে এবং কি কি কোয়ালিটি প্রসেস ফলো করতে হবে, যেটা না হলে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হবে না, সেটা আসলে প্ল্যান করতে হবে। এটাকে আমরা বলছি প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট। শুরুতেই করতে হবে আগেই। প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা সবসময় বলি প্রিভেনশন ওভার ইন্সপেকশন, তার আগে থেকে প্রিভেন্টিভ নেচারে কাজ করতে হবে আমাদের। ঠিক আছে, এরপরে এই যে যখন কাজ চলতে থাকবে, আমরা প্রজেক্টে কাজ করতে থাকবো, তখন আসলে কাজ হবে ম্যানেজ কোয়ালিটি। এটাকে ইন্ডাস্ট্রিতে বলা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, QA। আর যখন এই ডেলিভারিটা ফাইনালি তৈরি হয়ে যাবে, এই চিহ্নটাকে আমরা সবসময় বলছি যে এটা হচ্ছে সাইন অফ ডেলিভারেবল, তখন আমরা যে প্রসেসটা ফলো করি সেটার নাম হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি, CQ।
ইন্ডাস্ট্রি থেকে এটাকে বলে কিউসি, কোয়ালিটি কন্ট্রোল ইন্ডাস্ট্রিতে। পিএমআই আসলে যেহেতু ভারতকে সামনে নিয়ে আসছে প্রতিটা প্রসেসের, এই জন্য কন্ট্রোল কোয়ালিটি বলছে, ম্যানেজ কোয়ালিটি বলেছে। ঠিক আছে, আমরা এখন আসলে প্ল্যান কোয়ালিটিতে আছি, কিন্তু আমি সবগুলি কভার করছি। বাকি দুইটা আমার পাওয়া হচ্ছে লেসন 5 লাস্ট ক্লাসে। নেক্সট ক্লাসে আমাদের লাস্ট ক্লাস হবে। ওকে, সো প্ল্যান কোয়ালিটি, ম্যানেজ কোয়ালিটি এবং কন্ট্রোল কোয়ালিটি, এই তিনটা আমাদের কানেকশন তিনটা। হ্যাঁ, সো প্ল্যান কোয়ালিটি থেকে আমি একটু ডিফারেন্ট কালার নিতে যাচ্ছি। ডিফারেন্ট কালার প্ল্যান কোয়ালিটি থেকে আমরা যে জিনিসগুলো তৈরি করি সেটা হচ্ছে পিওপি, কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করি আমরা, 1 নম্বর। 2 নম্বর আমরা তৈরি করি হচ্ছে কোয়ালিটি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে হচ্ছে, আমি বললাম যে প্রোডাক্টের সাইজ 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 একটা স্পেসিফিকেশন হতে পারে, সাইজটা হতে হবে 0.5 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার থেকে 0.6 সেন্টিমিটারের মধ্যে। এটি কিন্তু আমার একটা ম্যাট্রিক্স কেপিআই, যে আমি যে প্রোডাক্ট বানাচ্ছি তার সাইজ যাতে এরকম এর মধ্যে থাকে, বাইরে চলে গেলে কিন্তু ডিফেক্টিভ হবে, এর কম হলে ডিফেক্টিভ, এর বাইরে চলে গেলে ডিফেক্টিভ। সো এই ধরনের যদি আমাদের ম্যাট্রিক্স সেট করতে পারি আমরা আমাদের প্রসেসের জন্য এবং প্রোডাক্ট বা ডেলিভারের জন্য, তো সেটাও কিন্তু আমরা সময় ম্যাট্রিক্সটা আমরা তৈরি করবো। ওই ম্যাট্রিক্সটা আমরা এই যে যখন এক্সিকিউশন করবো এবং ফাইনালি যখন টেস্ট করবো, তখন দেখবো যে ম্যাট্রিক্সটা আমরা মিট করতে পারছি কিনা। যদি মিট না হয় তাহলে যেমন ফর এক্সাম্পল এটার বাইরে যদি চলে যায়, সেটা ডিফেক্টিভ প্রোডাক্ট হবে এবং সেটা আবার রিভার করতে হবে, ইটাকে স্ক্রাপ করে ফেলতে হবে। আর আরেকটা সিম্পলি আমরা কোয়ালিটি ম্যানেজ করার জন্য আরেকটা আমরা টেকনিক ইউজ করি, সেটা হচ্ছে চেকলিস্ট তৈরি করা। চেকলিস্ট সবাই কি দেখেছেন যে আমরা যে প্রায় সব বড় বড় কর্পোরেটে দেখা যায় যে টয়লেটের মধ্যে এরকম চেকলিস্ট থাকে, দেখেছি সবাই? চেকলিস্ট থাকে যে বাথরুমটা প্রতি 2 ঘন্টা এটা কি ক্লিন হয়েছে, ফ্লোর কি ড্রাই আছে কিনা, টয়লেট পেপার সোপ আছে কিনা, এরকম চেকলিস্ট থাকে। এবং দেখবেন কিছুক্ষণ পর একজন এসে যে ক্লিনার সাথে ক্লিন করছে, তারপরে আধা ঘন্টা বা 15 মিনিট পরে এসে একদম চেক করে দিয়ে যায় যে 10টার সময় এই সব কাজগুলো হয়েছে কিনা। সো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কোয়ালিটি চেকলিস্ট। আমরা প্রজেক্টে এই যে যখন প্ল্যান করবো তখন চেক লিস্ট গুলো তৈরি করবো। কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান হচ্ছে আমি কিভাবে কোয়ালিটি এনশিওর করবো, তার জন্য কি কি প্রসেস ফলো করবো এবং কিভাবে করবো, সেটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান থাকে। এরপরে আমি যখন ম্যানেজ কোয়ালিটিতে আসবো, এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে একটু কথা বলতেছি আপনাদের। ম্যানেজ কোয়ালিটি এবং কন্ট্রোল কোয়ালিটি এই দুটো পার্থক্য করা খুব ডিফিকাল্ট এবং অনেকেই পার্থক্যটা করতে পারে। পরীক্ষায় প্রশ্ন কিছু আসবে যেটাতে আপনাকে কনফিউজ হয়ে যাবেন, এটা কি আসলে ম্যানেজ কোয়ালিটি নাকি কন্ট্রোল কোয়ালিটি। ম্যানেজ কোয়ালিটি আসলে এক্সিকিউশনের কাজ, এটা এক্সিকিউশন। আর এটা কিসের কাজ? প্ল্যানিং এর, প্ল্যানিং। আর এটা হচ্ছে মনিটরিং কন্ট্রোল প্রসেস। ঠিক আছে না, তিনটা প্রসেস আসলে ওই যে আমার যেই টেবিলটা দেখি, ওই যে আমি একটু ম্যাট্রিক্স টেবিল দেখলাম, মানে তিনটা আসলে 3 জায়গায়। এটা হচ্ছে এক্সিকিউশন, এটা হচ্ছে প্ল্যানিং এর প্রসেস গ্রুপে, আর এটা হচ্ছে মনিটরিং কন্ট্রোল। সো ম্যানেজ কোয়ালিটির মেইন উদ্দেশ্য হচ্ছে প্রসেস নিয়ে কাজ করে, এটা প্রসেস নিয়ে। তার মানে আমি কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানে যে প্রসেস গুলোকে বসে এগুলো ফলো করলেই আমার আসলে সবচেয়ে ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি হবে। সেই প্রসেস গুলো আসলে আমরা ইমপ্লিমেন্ট করছি কিনা এক্সিকিউশনে। এই জন্য আমি এরকম 3 মিনিটে দেখিয়েছি আর কি। সেটা এনশিওর করা, যদি না করে তাহলে ইমিডিয়েটলি সেটা ডেফিনেশনটাকে ঠিক করে আবার আমাদেরকে অ্যালাইন করতে হবে। আবার এই প্রসেস যদি দেখি যে আসলে প্রসেসটা যেভাবে আমরা ডিফাইন করেছি এর চেয়ে আরো বেটার প্রসেস আছে, আবার ইমপ্রুভ করা যাবে, তাহলে আমরা এই প্রসেস গুলো কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে থাকবো। ঠিক আছে, সো ম্যানেজ কোয়ালিটি কাজ করে প্রসেস নিয়ে, আর কন্ট্রোল কোয়ালিটি কাজ করে হচ্ছে ডেলিভারেবলস নিয়ে। এটা আসলে মেইন পার্থক্য, ডেলিভারেবলস নিয়ে। তার মানে আমি যে এখানে প্রোডাক্ট এই যে সব তৈরি হওয়ার পর এটা তৈরি হচ্ছে, এটাকে আমি আবার চেক করে দেখবো। হ্যাঁ, সো কন্ট্রোল কোয়ালিটিতে আমরা যে আমি একটু ইয়াতে লিখি, অন্য একটা কালারে লিখি। ম্যানেজ কোয়ালিটিতে প্রসেস ঠিক অ্যানালাইসিস করার জন্য আমরা মেইনলি 2টা টুলস টেকনিক ইউজ করি। হ্যাঁ, একটা হচ্ছে অডিট করা, অডিট। অডিট করে সমস্ত প্রসেস ঠিক মতো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, প্রসেস গুলো ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট আছে কিনা, আরো কোনো ইমপ্রুভমেন্ট করা যায় কিনা, অডিট।
আর 2 নম্বর হচ্ছে প্রসেস অ্যানালাইসিস। এই দুইটা টুল আমরা ইউজ করি যে আপনার প্রসেস যেটা আমরা ইমপ্লিমেন্ট করতে বলেছিলাম সেটাই হচ্ছে কিনা এবং সেটা আসলে ভালো রেজাল্ট দিচ্ছে কিনা, আর ইমপ্রুভ করা যায় কিনা, এটা হচ্ছে প্রসেস অ্যানালাইসিস। সো এই কালারে যে দুটো আমি লিখলাম এই দুটো হচ্ছে আমাদের টুলস টেকনিক ম্যানেজ কোয়ালিটি করার জন্য। আর ম্যানেজ কোয়ালিটি কি নিয়ে কাজ করে? প্রসেস নিয়ে কাজ করে। ঠিক আছে, ম্যানেজ কোয়ালিটি কোথায় কাজ করে? এক্সিকিউশনে, প্রজেক্টের। আর প্ল্যান কোয়ালিটি কাজ করে প্ল্যানিং এ, কন্টিনিউ কোয়ালিটি কাজ করে মনিটরিং কন্ট্রোলে, এবং এটা কাজ করে ডেলিভারেবলস নিয়ে। ডেলিভারেবলস মানে কি? অলরেডি তৈরি হয়ে গেছে। তাহলে এখানে যদি কোনো ডিফেক্ট পাই প্রোডাক্টে, তাহলে কি হবে? আমার রিপোর্ট হবে, তাই কোনটা যদি আপনার অনেক যে সেটার নাম হচ্ছে ইনসেকশন। আমরা করি সেটার নাম হচ্ছে ইন্সপেকশন করা, ইন্সপেকশন বা টেস্টিং। ইন্সপেকশন করা অথবা টেস্ট করা। কাস্টমার স্পেসিফিকেশন অনুযায়ী, কমপ্লায়েন্স অনুযায়ী, কিংবা সেটা এনশিওর হচ্ছে কিনা সেটা আমরা ইন্সপেক্ট করে দেখবো, টেস্ট করে দেখবো। যদি ঠিক হয় তাহলে শুধুমাত্র প্রোডাক্টটা আমরা কাকে দেবো? কাস্টমারকে দিতে পারবো। হ্যাঁ, আমরা আসলে আগে কোয়ালিটি ডেফিনেশন লেখা আছে, এটাকে বলে। তার মধ্যে আসলে কিছু স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন, কমপ্লায়েন্স। আমরা কমপ্লায়েন্স লেসন 1 এ কমপ্লায়েন্স নিয়ে বলেছিলাম। তখন তো বলেছিলাম কন্ট্রোল করার জন্য আমরা আসলে কোয়ালিটি প্রসেস গুলো ইউজ করি। ঠিক আছে, এবং যেটা বলছে সিআই, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে। কোয়ালিটির কোনো শেষ কথা নেই, আমরা ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে কন্টিনিউয়াসলি। এটা খুব ইম্পর্টেন্ট। স্লাইড থেকে অবশ্যই একটা বা দুইটা প্রশ্ন আসবে পরীক্ষায়। হ্যাঁ, এই স্লাইড থেকে। ঠিক আছে, আমরা যে টপিকটা আলোচনা করতেছি, কোয়ালিটি প্ল্যান করার সময় কস্ট অফ কোয়ালিটি এনশিওর করতে হবে। কস্ট অফ কোয়ালিটি মানে কি? আমি চাইলেই তো আসলে কোয়ালিটি বেশি দেওয়া সম্ভব না। কস্ট এবং কোয়ালিটির সাথে ট্রেড অফ করতে হবে। একটা দিন একটা দিন আপনি চাইলে, হ্যাঁ, 2-3 কোটি টাকা বাড়াতে পারেন। আবার সেম দিনে কিন্তু 100 কোটি টাকা তো বাড়ানো সম্ভব। হ্যাঁ, কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, কি ধরনের ম্যাটেরিয়াল দিচ্ছে, কি ধরনের জিনিস চাচ্ছে, আমার বাজেট কত। এরকম একটা বিল্ডিং 3-4 কোটি টাকাতেও করা সম্ভব, আবার 100 কোটি টাকাতেও করা সম্ভব। সো আমাকে দেখতে হবে আসলে আমার কস্ট অফ কোয়ালিটিটা বুঝতে হবে। কোয়ালিটি দিতে হলে যে কস্ট লাগবে সেটা আসলে ট্রেড অফ করে কাজ করতে হবে। সো কস্ট অফ কোয়ালিটি মানে কোয়ালিটি দেওয়ার জন্য যে জিনিসগুলো দাও সেটা টোটাল কস্টটা কি। এবং এই কস্ট অফ কোয়ালিটি কিন্তু মনে রাখতে হবে আপনাদের যে আমরা যখন যে কস্ট করেছি না, কস্ট করে দিতে হবে, নাহলে আপনি কস্ট না। ওই যে প্রতিটা ওয়ার্ড প্যাকেজ বা কাস্ট লেভেলে
আমরা কস্ট করার সময় কিন্তু কোয়ালিটি দেখতে হবে যে এটার জন্য কি কস্ট আছে, ম্যাটেরিয়ালের জন্য এবং প্রসেস বা কম্প্রেস ফলো করার জন্য কি কস্ট আছে, সেটা সেই কস্ট অফ কোয়ালিটিটা কিন্তু আমাদের প্রজেক্টের বাজেটের সাথে অ্যাড করতে হবে। ঠিক আছে, এই জন্য এই কস্ট অফ কোয়ালিটি আগে বের করতে হবে, আপনি যখন বাজেটের করবে তার আগে বের করে ওইটাকে অ্যাড করতে হবে। এখানে দেখেন আমি সিম্পল বোঝানোর জন্য বলি যে কস্ট অফ কোয়ালিটিকে দুইভাবে করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে কস্ট, হ্যাঁ, অফ কনফরমেন্স, সিওসি, কস্ট অফ কনফরমেন্স। আর একটা হচ্ছে কস্ট অফ নন কনফরমেন্স। ঠিক আছে, সেই যে বাম সাইডে দেখতেছেন এটা হচ্ছে সিওসি, কস্ট অফ কনফরমেন্স। এর দুইটা ভাগ আছে, এটাকে আরো দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিভেনশন কস্ট, আমাদের এখানে যদি আরো দুই ভাগ করতে হবে, একটা হচ্ছে প্রিভেনশন কস্ট, একটা হচ্ছে অ্যাপ্রেজাল কস্ট। এই দুইটা প্রিভেনশন কস্ট মানে এই যে দেখেন এখানে কিছু এক্সাম্পল আছে, আমরা কিন্তু যদি আমি ডকুমেন্টের প্রসেস ফলো করি, ভালো যদি ইকুইপমেন্ট ইউজ করি এবং ঠিক সময় কাজটা যদি ঠিক সময় করি, তাহলে কি হবে? এটা হচ্ছে কোয়ালিটি প্রবলেম গুলোকে প্রিভেন্ট করার চেষ্টা করতেছি। সো এই এগুলো করতে সবগুলো করতে টাকা খরচ হবে, সেই টাকাগুলোকে আমরা বলতেছি হচ্ছে প্রিভেনশন কস্ট। হ্যাঁ, মেন উদ্দেশ্য হচ্ছে দিলে কোয়ালিটি প্রোডাক্ট আগে থেকে প্রিভেন্ট করবো আমরা। কোয়ালিটিতে মনে রাখবেন এই কথাটা খুব ইম্পর্টেন্ট, প্রিভেনশন ওভার ইন্সপেকশন। ইন্সপেকশন কখন করি আমরা? যখন ডেলিভারি তৈরি হয়ে যায়, সেই ইন্সপেকশন করলে কিন্তু আমাদের কস্টলি হয়ে যাবে। আগে আমরা বেশি খরচ এখানেও করি যাতে আমাদের বিল্ড কোয়ালিটি বিল্ডিং হয়। এরপর দুই হচ্ছে অ্যাপ্রেজাল করা। এটা কিন্তু কস্ট অফ কনফরমেন্সের জন্য। অ্যাপ্রেজাল মানে টেস্টিং করা, অ্যাপ্রিজ করা, অ্যাসেস করে দেখা যে আমার যেগুলো বানাচ্ছি সেগুলো টেস্টিং করে সব পাস করছে কিনা, ইন্সপেকশন করে সব পাস করছে কিনা। সরি, এটা আপনি কাস্টমারকে আমরা দিতে পারবো। এবং এটা করার জন্য যে কস্ট ইনভলভ সেটাকে আমরা বলতেছি কস্ট অফ কনফরমেন্স। আসি ডান দিকে দেখেন, ডান দিকে হচ্ছে কস্ট অফ নন কনফরমেন্স। সেটা দুটো হতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল ফেলিউরের জন্য হতে পারে, আর হচ্ছে এক্সটার্নাল ফেলিউরের জন্য কস্ট হতে পারে। ইন্টারনাল ফেলিউর মানে কি? যে এখানে যদি টেস্ট করে তার মানে কি আমাকে রিওয়ার্ক করতে হবে। রিওয়ার্ক কি কস্টলি না? এক্সট্রা টাকা পড়বে। আর নষ্ট হয়ে গেছে আপনাকে দলে দেওয়া না, পুরো প্রোটেক্ট হয়ে গেল। তো ইন্টারনাল কস্ট কিন্তু কস্ট যদি আমরা এটা ভালো মতো না করি, হ্যাঁ, তাহলে আসলে এই রিওয়ার্ক এবং হয়ে যাবে। ঠিক আছে, সো এটা আমাদেরকে, এটার কস্টটা আমাদেরকে কনসিডার করতে হবে। যেটা আমরা দেখতে পাচ্ছি এক্সটার্নাল ফেলিউর কস্ট, এটা সবচেয়ে ভয়ঙ্কর কস্ট। মানে যদি কাস্টমার এন্ডে গিয়ে যদি কস্ট হয় সেটাকে আমরা বলি এক্সটার্নাল ফেলিউর কস্ট, কাস্টমার এন্ডে গিয়ে। তাহলে লায়াবিলিটি তখন কার হবে? কখনো তো লাগবে আমাদের। আমাদের কোয়ালিটি তখন আমাদের বেশি করতে হবে। ভালো প্রোডাক্ট বানাতে কিন্তু ওয়ারেন্টি তো সাপোর্ট দরকার নেই। আর যদি খারাপ প্রোডাক্ট বানান ওই প্রতিদিন সাপোর্ট দিতে লাগবে, দ্যাট ইজ কস্টলি। ইভেন যদি আপনি খারাপ প্রোডাক্ট বানান আপনার বিজনেস আপনি হারাই ফেলবেন, কাস্টমার হারাই ফেলবেন। সো আপনার আসলে যদি একটু ব্রডলি বলি এই তিনটা পর্যন্ত, ইন্টারনাল পর্যন্ত, এই পর্যন্তের মধ্যে যদি আপনি কোয়ালিটি ঠিক মতো করতে পারেন কাস্টমার হাতে না দিয়ে, তাহলে আসলে ইয়েস, হ্যাঁ ঠিক আছে। এর বাইরে চলে গেলে কিন্তু আপনি আসলে মার্কেট থেকেই হারিয়ে যাবেন। ঠিক আছে, তো এই কাজগুলো আমাদেরকে কনসিডার করতে হবে এবং এটা কিন্তু প্রত্যেকটা বাজেটে ইনক্লুড করতে হবে, আদারওয়াইজ ভালো প্রোডাক্ট আমরা বানাতে পারবো না। জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমার মনে হয় এখন বোধহয় কাজ করবে। হ্যাঁ, এতক্ষণ বোধহয় প্রবলেম ছিল। হ্যাঁ, পারফেক্ট। জি, ঠিক আছে, তাহলে আমরা এটা আলোচনা করলাম। এখান থেকে কিন্তু আমি যেটা বললাম পরীক্ষা কিন্তু একটা দুটো প্রশ্ন আসবে। স্ক্রিন কি শেয়ার হয়েছে? সরি, হ্যাঁ, তাহলে এখান থেকে কিন্তু আমাদের একটা বা দুটো কোশ্চেন কিন্তু আসবেই। সো সিরিয়াসলি যেটা করবেন, এটা দেখবেন যে পিএন বক্স 7 এডিশনে কিন্তু ডিটেইল আছে। 7 এডিশনে ডেলিভারি ইয়াতে আছে, ডেলিভারি নামে একটা পারফরম্যান্স ডোমেন আছে, সেখানে গিয়ে দেখুন যেটা আছে, হ্যাঁ, ডেলিভারি পারফরম্যান্স ডোমেন। ওকে, তাহলে আমি যেটা বলেছিলাম যে কোয়ালিটি চ্যাপ্টারে আসলে প্রোডাক্ট বা ডেলিভারেবল বা আউটপুট নিয়ে আমরা করবো, কোয়ালিটি এনশিওর করবো, একটা হচ্ছে প্রসেস গুলোকে আমরা কোয়ালিটি এনশিওর করার চেষ্টা করবো। এই দুটো আসলে মেইন পার্সপেক্টিভ। কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানে কিভাবে আমরা কোয়ালিটি এনশিওর করবো তার প্ল্যানটা থাকবে।
আর কমপ্লায়েন্স কিন্তু মনে রাখতে হবে, কমপ্লায়েন্সের জন্য আলাদা কোনো পিএম এর কোনো প্রসেস নাই। কোয়ালিটি, যে প্ল্যান কোয়ালিটি, ম্যানেজ কোয়ালিটি, কন্ট্রোল কোয়ালিটি, এইটার থ্রুতেই কমপ্লায়েন্স গুলোকে আইডেন্টিফাই করে সেটা ইনশিওর করতে হবে। কমপ্লায়েন্স দিয়ে একটা পুরো লেসন আমরা পড়ছিলাম, লেসন 1-এ টপিক, হ্যাঁ, ইতে। তো সেখানে কিন্তু আমরা উল্লেখ করেছিলাম যে কোয়ালিটি দিয়ে করতে হবে, এখানে সেই কথাটা আবার বলবো আর কি। হ্যাঁ, কমপ্লায়েন্স গুলো আমাদের এনশিওর করতে হবে, এবং কমপ্লায়েন্স যে অ্যাকশন এখানে বসছে এটা একটু দেখতে হবে। এগুলো আমরা আগে ওখানে করেছিলাম, কমপ্লেক্স কে ক্যাটাগরাইজ করে ক্লাসিফাই করা, পটেনশিয়াল শেপ কি হতে পারে যদি কমপ্লেক্স এনশিওর না করি আমরা। কমপ্লেক্স মানে আমরা বুঝতে পারছি যে গভর্নমেন্টের রুলস রেগুলেশনস বা যে ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করতেছি ওই ইন্ডাস্ট্রির যদি কোনো স্ট্যান্ডার্ড থাকে সেটা ফলো না করলে কিন্তু আমরা বিপদে পড়বো আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে। ঠিক আছে, তো সেটা ডিটারমাইন করে আমাদেরকে প্ল্যান করে কোয়ালিটি থ্রুতে এনশিওর করতে হবে। এটা এটা যা একটা ডেফিনেশন একটু বলি যে আসলে স্ট্যান্ডার্ড করতে কি বুঝি আর রেগুলেশন বলতে কি বুঝি আমরা। সো রেগুলেশন আমরা জানি যেটা আসলে গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভ হয়, লেজিসলেটিভ দ্বারা, হ্যাঁ, যেটা আমাদেরকে অ্যাপ্রুভ হয় সেটা হচ্ছে আমাদের রেগুলেশন। এটা কোনোভাবে স্কিপ করা যাবে না, তাহলে আমরা প্রবলেমে পড়বো। আর স্ট্যান্ডার্ড হচ্ছে কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে হতে পারে, কোনো একটা অ্যাসোসিয়েশন বা কমিউনিটি থেকে, যারা অনেক দিন কাজ করে বুঝতে পারছে যে এটা হলে সবচেয়ে ভালো হবে, এয়ার কোয়ালিটি এটা হলে ভালো হবে, নয়েজ টাইম লেভেলে থাকা উচিত, সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। তো কোন, যেমন এখানে কিছু বলা আছে, যেমন কোয়ালিটি নিয়ে সবচেয়ে অনেক আগে থেকে কাজ করতেছে আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি, ASQ, ওদের দেখবেন অনেক স্ট্যান্ডার্ড আছে। তারপর ISO, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, যেটা পুরো ওয়ার্ল্ডের মোটামুটি বেশিরভাগ দেশই তার সদস্য, তাই না? তারা যেগুলো ISO বিভিন্ন সার্টিফিকেশন দিয়েছে, স্ট্যান্ডার্ড দিয়েছে, এগুলো কিন্তু গ্লোবালি সবাই আমরা ইউজ করি, যেটা আমরা সবাই ISO মেম্বার। তো সেগুলো আমাদেরকে ইউজ করতে হবে। আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড বডিজ আর কি। আর রেগুলেশনসটা ওই দেশের গভর্নমেন্ট দ্বারা লেজিসলেটিভ ভাবে যেটা অ্যাপ্রুভ হয় অ্যাডমিনিস্ট্রেটিভ, সেটা হচ্ছে রেগুলেশনস। আর এর পরে দুইটা শব্দ আছে, ডিফ্যাক্টো স্ট্যান্ডার্ড অফ রেগুলেশনস, আর হচ্ছে ডিজুরে স্ট্যান্ডার্ডস অফ রেগুলেশনস। সো ডি ফ্যাক্টরটা মানে হচ্ছে, মানে অনেকদিন ধরে প্র্যাকটিস চলতেছে, এখনো আইনের দ্বারা কোনো ইয়ে হয়নি, ডিসিশন হয়নি, সেটা হচ্ছে ডি ফ্যাক্টো। আর যখন এটা লেজিসলেটিভ দ্বারা অ্যাপ্রুভ হয়ে যাবে যে রেগুলেশন গুলো, সেটা হচ্ছে রেগুলেশনস, সেটা তখন চলে যাবে রেগুলেশনস এর। আর এটা হচ্ছে যদি স্ট্যান্ডার্ড যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে, তখন আমাদের ওটা ফলো করতে হবে। তো তার আগের স্টেপটা হচ্ছে এটা, ডি জুরি স্ট্যান্ডার্ড অর রেগুলেশনস, আর হচ্ছে ডি ফ্যাক্টো স্ট্যান্ডার্ড অর রেগুলেশনস। ডান দিকে একটা চমৎকার সহজ এক্সাম্পল দিয়েছে যে স্ট্যান্ডার্ড গুলো ডিকশনারিতে থাকে। ডিকশনারিতে যে ওয়ার্ড গুলো, ওগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ার্ড, যেটা ডিকশনারি যে বাংলাদেশের হোক বা অক্সফোর্ডের হোক। আর ল্যাঙ্গুয়েজ রুল, ওই ওয়ার্ড গুলো আপনি কিভাবে ইউজ করবেন সেটা কিন্তু রেগুলেশন গ্রামার ফলো করে করতে হবে, তাহলে ওয়ার্ড গুলো মিনিংফুল হবে। আর কিছু ওয়ার্ড আছে যেটা এখনো আসলে ডিকশনারিতে ঢুকে নেই, যায় না, স্ল্যাং হয়ে বা জার্গন হিসেবে আমরা ইউজ করতেছি অনেক দিন। যেমন আপনারা এখন নিশ্চয়ই শুনেছেন যে গুগল শব্দটা কিন্তু এখন, হ্যাঁ, ডিকশনারিতে চলে গেছে, যদি গুগল একটা কোম্পানির নাম, কিন্তু এখন এটা বুঝতে আমরা সার্চই বুঝি, যেটা হচ্ছে লেটস গুগল ইট, এটা কিন্তু একটা ওয়ার্ড ভার্ব হয়ে গেছে, গুগলিং করা। সো তার মানে এটা কিন্তু এখন ডিকশনারিতে চলে গেছে। তো সিমিলারলি আবার ওয়ার্ডস এন্টার ডিকশনারি এন্ড বিকামস, এটা যখন ডিকশনারিতে চলে যায় তখন এটা ডিজুরে হয়ে যায়, ডিজুরে হয়ে যাবে যখন ডিকশনারিতে চলে আসবে। তার আগ পর্যন্ত এটা স্ট্যান্ডার্ড বা আমরা প্র্যাকটিস করতেছি, আর যখন এটা ডিকশনারিতে চলে গেল তখন এটা রেগুলেশনস হয়ে গেল। ওকে, তাহলে আমরা এই যে কমপ্লায়েন্স বা কোয়ালিটি করতেছি, এটা কিন্তু এটা ওষুধের একটা ছবি লিখতেছি আমরা, মানে এখানে কমপ্লায়েন্স ছাড়া কোনো কাজই করা যাবে না। এখানে আমাদেরকে ডিসকাস করতে বলছে যে আসলে এই কোয়ালিটি এক্সপেকটেশন, কমপ্লায়েন্স এক্সপেকটেশন, কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড রেগুলেশন কিন্তু ইন্ডাস্ট্রি ভারি করবে। আমি যদি কনস্ট্রাকশন প্রজেক্ট করি সেখানে এক ধরনের অথরিটি আছে যাদের পারমিশন নিয়ে কাজ করতে হবে। আমি তো ওষুধের কিছু নিয়ে কাজ করি, তাহলে ওটা কিন্তু আলাদা অথরিটি আছে, তাদের স্ট্যান্ডার্ড রেগুলেশন সেগুলো আমাদের অবশ্যই ফলো করে কাজ করতে হবে। ওই আমি বলেছিলাম যে কোয়ালিটি ম্যানেজমেন্ট ট্রান্সফার ম্যাট্রিক্স তৈরি করতে হবে, কিংবা ইউ ক্যান ইউজ চেক লিস্ট, হ্যাঁ, টেমপ্লেট। এই জিনিসগুলো আসলে কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য আর্টিফ্যাক্টস, যেগুলো আমরা ইউজ করে দেখবো যে ম্যানেজ কোয়ালিটি এবং কন্ট্রোল কোয়ালিটি চেক করে দেখবো যে আমরা এই ম্যাট্রিক্স চেক লিস্ট, হ্যাঁ, মেনটেন করতে পারছি কিনা।
না করলে রিভার্ট বা স্কাপ হয়ে যাবে। অ্যাজাইলে আমরা কি করি? অ্যাজাইলে কিন্তু আমরা যে স্মল ব্যাচ সাইকেল করি, হ্যাঁ, কারণ হচ্ছে কোয়ালিটি ইনশিওর করা, স্মল ব্যাচ সাইজ। আর রেট্রোস্পেক্টিভের থ্রুতে, রেট্রোস্পেক্টিভ মানে হচ্ছে কিন্তু কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করার চেষ্টা করা, আরো কিভাবে বেটার করা যায়। এখানে দেখেন কোয়ালিটি মেথডস ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নিয়ে আমাদের একটা আলাদা টপিকই আছে, লেসন মোস্ট প্রবাবলি লেসন 4 কিংবা 5। তো তখন আমরা একটু ডিটেল করবো। এখন জাস্ট একটু হেডস আপ দেওয়ার জন্য যে যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের যে প্রসেস গুলো গ্লোবালি খুবই রিনন, হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে রিনন হচ্ছে এটা পিডিসিএ সাইকেল। আমরা সবাই জানি এটা, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, তাই না? যেটা শুয়ার্ট শুরু করেছিলেন, তারপর ডেমিং এটাকে আরো, হ্যাঁ, পপুলারাইজ করছেন আর কি। এবং এটাকে আমরা এই ছবিটা সবসময় সব জায়গায় দেখা যায়, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, হ্যাঁ, PDCA। প্ল্যান মানে কোন একটা ইমপ্রুভমেন্ট আমরা আইডেন্টিফাই করলাম, সেটা হচ্ছে প্ল্যান, যে আমি এই করলে আমি ইমপ্রুভ করতে পারবো। সেটা ডু মানে এক্সিকিউট করা। তারপরে রিয়েল ডাটার উপর বা ইম্পিরিক্যাল ডাটার উপর বেস করে চেক করে দেখা যে আসলেই আমার ইমপ্রুভমেন্টটা কাজে দিচ্ছে কিনা। যদি দেখি ইয়েস, ভালো রেজাল্ট দিচ্ছে, তাহলে এটা আমরা অ্যাক্ট হিসাবে আমাদের অর্গানাইজেশনে এস্টাবলিশ করবো। আর না হলে আবার প্ল্যান করে, আবার এক্সিকিউশন করে, আবার চেক করে, আবার অ্যাক্ট করবো। এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে। এবং এই একটা একবার হলো যে হলো এরকম না, এটা কিন্তু একটু বিশেষ সাইকেলকে আমরা অনেক সময় এইভাবে দেখাই, তীর চিহ্ন দিয়ে এইভাবে দেখাই, এবং এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখাই। এর মানে কি? বিশেষ সাইকেলটাকে এইভাবে দেখানো হয়, মানেটা কি? এটা তো আমরা এরকম লিখতে পারতাম। হুম, এরকম একটা এরকম করতেছে কেন? যে আমাদেরকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে থাকতে হবে, এটা কোনো শেষ নেই। আরো কত ভালো এফিসিয়েন্ট ইফেক্টিভ হওয়া যায়, আরো কি বেটার করা যায়, এটা ফাইন্ড আউট করতে হবে অলওয়েজ। ঠিক আছে? কাইজেন জাপানিজ ওয়ার্ড, যেটার মিনিং হচ্ছে চেঞ্জ ফর গুড। এই কাইজেন নিয়ে আমরা যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ডিটেল করবো, এখন জাস্ট এইটা জানি কাইজেন হচ্ছে চেঞ্জ ফর গুড। স্মল ইমপ্রুভমেন্ট করে অর্গানাইজেশন নিজের লোকরাই ফাইন্ড আউট করার চেষ্টা করবে কিভাবে আমরা আরো বেটার করতে পারি, এটা হচ্ছে কাইজেন। আমরা অ্যাজাইল যখন পড়িয়েছিলাম তখন বলছিলাম যে রেট্রোস্পেক্টিভে কিন্তু কাইজেন আইটেম আইডেন্টিফাই করা হয়। মনে আছে কিনা আপনাদের? অনেক আগে ক্লাস হয়েছে। তো ওটা হচ্ছে ইমপ্রুভমেন্টের প্রসেস। 6 সিগমা, এটা আসলে অপারেশন এবং প্রসেস ইমপ্রুভমেন্টের জন্য সবচেয়ে ইউজ টুল গ্লোবালি। হ্যাঁ, তো এটা এখন আসলে 6 সিগমা হিসাবে ইউজ হয় না। এখন আসলে লিনের বেস্ট প্র্যাকটিস এবং 6 সিগমার বেস্ট প্র্যাকটিস, এই দুটো মিলে আমরা এখন গ্লোবালি যে মেথডটা ইউজ করি, হ্যাঁ, এখানে অনেক টুলস টেকনিক আছে, স্পেশালি স্ট্যাটিস্টিক্যাল, লট অফ টুলস স্ট্যাটিস্টিক্যাল। সেই টুলগুলো ইউজ করে আসলে আমরা লিন 6 সিগমা ইউজ করে আমরা আমাদের অপারেশন এবং প্রসেসকে ইমপ্রুভ করতে পারি। হ্যাঁ, সবচেয়ে ইউজ, সবচেয়ে পপুলার টুল। এবং ওখানে ইমপ্রুভমেন্ট করার জন্য যে প্রজেক্টটা নেওয়া হয়, ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, সেটা আসলে 5টা ডিমেক সাইকেল ফলো করে। ডিমেক মানে হচ্ছে ওই প্রজেক্টের 5টা ডিফাইন ফেজ আছে। ডি মানে হচ্ছে ডিফাইন, প্রবলেমটাকে ডিফাইন করা। মেজার মানে হচ্ছে যে এখন কি অবস্থা সেটা সেটা ডাটা অ্যানালাইসিস করে মেজার করা। হ্যাঁ, তারপরে অ্যানালাইজ করা, যে ডাটাটা আমি কালেক্ট করলাম, অ্যানালাইজ করে দেখা যায় কি কি ইমপ্রুভ হতে পারে, এক্সিস্টিং কি অবস্থা এবং ফিউচারে কোথায় যেতে চাই আমি। এরপর আসলে ইমপ্রুভমেন্ট মানে স্টেপস নেওয়া। তারপরে কি, ওই যে ইমপ্রুভটা আইডেন্টিফাই করলাম, এটা কন্ট্রোল করা, সাস্টেইন করা, যাতে আমরা কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্টটাকে সাস্টেইনেবল রাখতে পারি। সো এই হচ্ছে আমাদের ডিনেক লাইফ সাইকেল। হ্যাঁ, ডিনেক ফ্রেমওয়ার্ক, যেটা লিন সিক্স সিগমা প্রজেক্ট গুলো এই 5টা ফেজ ফলো করে তাদের প্রসেস বা অপারেশন ইমপ্রুভমেন্টের জন্য। সো এই তো অ্যাজাইল মেথড যেগুলো আমরা পড়েছি, স্ক্রাম, কানবান, পিস্টল মেথড, এগুলো সবই দেখবেন অ্যাজাইল তো সবসময় ছোট ব্যাচ নিয়ে কাজ করে, কন্টিনিউয়াসলি ফিডব্যাক নেয় এবং কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করে। সো অ্যাজাইলের মেথড গুলো আসলে কোয়ালিটি ফোকাস। সো আমরা কোয়ালিটিটা শেষ করলাম, এখন কুইকলি আমরা চলে যাবো একদম লাস্ট টপিক, যেটার নাম হচ্ছে ইন্টিগ্রেট প্ল্যানস।